ধারাবাহিকতায় জাতির জনগণের সম্পূর্ণবাদিত ক্ষুধামুক্ত বাণিজ্যমুক্ত শোষণমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠা করতে সরকার ভিশন 2041 গ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই ভিশন 2041 এবং 2022 সালের 25শে ফেব্রুয়ারি গৃহীত হয় এবং এই পরিকল্পনার ভিত্তিমূল ছিল দুইটি অভিষ্ট উদ্দেশ্য। প্রথমত, বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র, উন্নত দেশ, যেখানে বর্তমান মূল্যে মাথাপিছু আয় হবে $12,500 বেশি, $12,500 বেশি। দ্বিতীয়ত, বাংলাদেশ হবে সোনার বাংলা, যেখানে দারিদ্র বা দরিদ্রতা হবে শুধু অতীতের কথা, মানুষ শুধু বলতে পারে না। মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্দেশে আমরা এভাবে কাজ করে চলছি এবং আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমরা সফল হব। আমি আর অগ্রসর হতে চাই না, যেহেতু আপনাদের সবাই কথা বলবেন, আপনাদের কথা শুনতে আসছে এবং কথা শুনতে আসাটাই আমার উদ্দেশ্য ছিল। আমার সাথে ময়মনসিংহ জেলার সংসদ সদস্যবৃন্দ, মেয়র সাহেব, অন্যান্য নেতৃবৃন্দের সাথে দেখা হয়েছে, তারা হবে উন্নয়ন সংক্রান্ত পরিবেশে কখনো কোনো আলাপ হয় নাই, কারণ আমি নিজেও নতুন ছিলাম। মাত্র সিটি মন্ত্রণালয়ে 6 মাস আমি হবে, আগামী মাসের 7-8 তারিখে। এই 6 মাসের মধ্যে আমি কিছু অসুস্থ ছিলাম, আবার সব মিলিয়ে ফেলে এই মন্ত্রণালয়ের কাজ অনেক বেশি, অনেক ব্যাপক বিস্তৃতি, সেই হিসাবে অনেক লেখাপড়া করতে, অনেক মিটিং সভা সমিতি প্রচুর পরিমাণে থাকে, সময় করা একটু মুশকিল হয়ে পড়ে। তো সেই জন্য আমি যারা আশায় সুযোগ হয় না, কথা বলার সুযোগ হয় না। আজকে এখানে সবাই আছেন, বিশিষ্টজন আছেন, মানুষের সুযোগবৃন্দ এখানে আছেন। আপনাদের কথা শুনে আমার পক্ষ থেকে যা করা সম্ভব তাই করার প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ কৃতজ্ঞতা প্রধানমন্ত্রী মহোদয়কে তার যে প্রতিশ্রুতি এবং আমাদের যে সরকারের উন্নয়ন সেটা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। এটা আমরা সকলেই জানি যে উন্নয়নের মহাশক্তি বাংলাদেশ, সেই ধারাবাহিকতায় সারা দেশে উন্নয়ন চলছে এবং একই ধারাবাহিকতা ময়মনসিংহ উন্নয়ন হচ্ছে। এখন অনেকে হয়তো বলে যে ময়মনসিংহ আসলে জনপ্রতিনিধির সারা দেশে যে প্রক্রিয়া উন্নয়ন হচ্ছে সেটা ময়মনসিংহ সেই প্রক্রিয়া হয়তো কিছুটা স্লো হচ্ছে। এই স্লোটাকে আমরা কীভাবে এগিয়ে নিতে পারি, সেই আমাদের ইতিমধ্যে বলে দিয়েছেন, সরকারি স্যারের পক্ষ থেকে যার গ্রহণ করবেন। এখন আমরা মতামত অনেকগুলো বিষয় আছে, আমরা বিস্তারিত না করে স্পেসিফিক কিছু আমি ফ্লোর মুক্ত করে দিচ্ছি। আপনারা এখন বলবেন, আপনারা ফ্লোর মুক্ত করে দিলে একই বিষয় পুনরাবৃত্তি না করে আপনারা স্পেসিফিক কিছু স্যারের কাছে যান, স্যার সেটা নোট ডাউন করবে এবং আমাদের সকল মাননীয় সদস্যগণ পরবর্তীতে কথা বলবেন। অন্যান্য নেতৃবৃন্দ আছেন, সকলে কথা বলবেন পরবর্তীতে। আমরা আগে থেকে আপনাদের মতামত শুনতে চাই। এখন ফ্লোর মুক্ত করে দিচ্ছি। আপনারা এই পর্যায়ে আপনাদের আমাদের লোকজন আছে, আমাদের দিয়ে 4টা পর্যায়ে আমাদের কর্ডলেস আছে। আমার মনে হয় একদম চূর্ণ সম্পন্ন দায়িত্ব চাচ্ছেন প্রথমেই চূর্ণ সাহেব। কর্ডলেস আছে, আমাদের কর্ডলেস আছে, কর্ডলেস আছে, আপনার কাছে চলে যাবে আমাদের লোক। আপনারা সবসময় স্থানে থাকবেন, আপনার কাছেই আপনার মানে যারা দাঁড়াবেন তারা কাছে। আমি একদম চূর্ণ সাহেবকে অনুরোধ করছি, বিস্তারিত অনেক কিছু না বলে শুধু স্পেসিফিক কিছু বললে ছাত্রদের হয়তো সুবিধা হবে। আমাদের যে অত্যন্ত আমাদের বিষয়
যে স্বাধীনতার পরে প্রথম ময়মনসিংহে সরকারের এত গুরুত্বপূর্ণ পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমরা পেয়েছি এবং একই সঙ্গে জেলা প্রশাসককে অভিনন্দন জানাই যে জেলা বিভিন্ন সংসদীয় আসন থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে এবং উপজেলা সহ বিভিন্ন প্রতিনিধিদের নিয়ে প্রথম মেয়র সহ একটি সভা, এরকম সভা আমার জানার মতে পাবলিকলি এটার আগে অন্তত আমি দেখিনি। এই জন্য জেলা প্রশাসনকে অভিনন্দন জানাই। একটা আমি রাজনৈতিকভাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ময়মনসিংহের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং জন উদ্যোগ একটি সামাজিক সংগঠনের আহ্বান। একটা প্রচারপত্র আমরা মাননীয় সংসদ সদস্য মহোদয়ের হাতে দিয়েছি, আমাদের কাছে দিয়েছি। এটি আমাদের মূল বক্তব্য। ধন্যবাদ। এই কাগজটি আমরা আপনাদের হাতে পৌঁছানোর চেষ্টা করেছি মাননীয় সংসদ সদস্য সদর আসনের মাধ্যমে। এটার মধ্যে আমাদের কথাগুলো লেখা আছে। শুধু এর সঙ্গে একটি কথা যুক্ত করতে চাই। ময়মনসিংহে যে আমাদের মেট্রোপলিটন যে এলাকা এটি ঘোষণা করা এবং একই সঙ্গে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসি এবং বিচার বিভাগ জেলা পর্যায়ে এই দুটির সঙ্গে যুক্ত করে আমরা যে 25টি প্রস্তাব দিয়েছি আমাদের কাগজে, এটি আমাদের মূল বক্তব্য। আর এই মুহূর্তে আমি আবারও আমাদের পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব যে আমরা একটা রূপকল্প চাই। আপনাদের এই 5 বছরের মধ্যে ময়মনসিংহের উন্নয়নে আপনারা কী কী পরিকল্পনা করবেন, বিশেষ করে ময়মনসিংহের উন্নয়নে কর্মসংস্থান এই সমস্ত বিষয়গুলো নিশ্চিত করার জন্য জাতীয়ভাবে আপনারা করবেন, কিন্তু ময়মনসিংহের আঞ্চলিক উন্নয়নের জন্য আমরা চাই আজকেই এখানে সুনির্দিষ্টভাবে আপনারা কিছু প্রস্তাব আমাদের সামনে দিবেন। এটি আমাদের মূল প্রত্যাশা। একই সঙ্গে দুটি বিষয় কিন্তু আপনাদের কাছে দিতে চাই। সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সম্মিলিতভাবে অনেক চেষ্টা করছে, তারপরে তুলে উঠতে পারছে না। আমাদের শহরটি চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে যানজটের কারণে। এই অবস্থা থেকে আমাদেরকে বাঁচানোর জন্য আপনারা কী পরিকল্পনা করবেন এটি আমরা জানতে চাই। আরেকটি কথা বলে আমার কথা শেষ করব। ময়মনসিংহের সৌন্দর্য ব্রহ্মপুত্র নয়, ময়মনসিংহের স্পন্দন ব্রহ্মপুত্র নয়। নদ বাঁচলে বৃহত্তর ময়মনসিংহ বাঁচবে। এটি 2019 সাল থেকে খনন কাজ শুরু হয়েছে। আমরা জানি 2763 কোটি 60 লক্ষ টাকা ব্যয়ে এই খনন কাজ চলমান আছে, কিন্তু এখন পর্যন্ত আমরা ফলপ্রসূ কোনো কাজ দৃশ্যমান হয়নি। আমরা চাই এই সরকারের টাকাটি যথাযথভাবে ব্যয় হোক। গত 2022 সালে এই উন্নয়ন প্রকল্পের যিনি প্রকল্প পরিচালক আছেন তিনি জেলা প্রশাসন আয়োজিত ছুটি সমাবেশে বলেছিলেন 2023 জুন জুলাইতে এই নদের বাঁধ চলবে, স্টিমার চলবে, কিন্তু এখন পর্যন্ত দেখি নদের বাঁধ স্টিমারের পরিবর্তে নতুন করে বালুর চর জেগেছে। এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই। আমরা চাই না কোন অবস্থাতেই এই পাবলিক মানি অপচয় হোক। এটি যথাযথভাবে সুন্দরভাবে কাজ সম্পাদন হোক, এটি আমরা চাই। আরেকটি বিষয়, আপনার যেহেতু মাননীয় পরিকল্পনা মন্ত্রী ময়মনসিংহ থেকে ঢাকা হয়ে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগের জন্য ডাবল রেল লাইন স্থাপনের দাবিটি আমাদের অনেক দিনের। 2014 সালে অধ্যক্ষ মাননীয় মতিউর রহমান তিনি তখন রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। তাকে নিয়ে আমরা আনন্দ উৎসব করেছিলাম এই জন্য যে যদুপুর থেকে জামালপুর পর্যন্ত 2 লেন ডাবল রেল লাইন স্থাপন করা হবে এবং এটি চীন বাংলাদেশ G2G একটি প্রকল্প হয়েছে বলে তিনি আমাদেরকে অবহিত করেছিলেন। বিভিন্ন পত্রিকা বিষয়টি এসেছে, কিন্তু এখন পর্যন্ত নাওয়ার মুখ আমরা দেখতে পাইনি। আমরা চাই এই প্রকল্পটি হোক এবং যমুনা সেতুর উপরে যে চলমান আছে বঙ্গবন্ধু রেল সেতু, এটাতে যোগাযোগ করে উত্তরবঙ্গের সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থাটি নিশ্চিত করার জন্য আমরা প্রস্তাব করছি। একই সঙ্গে আরেকটি সম্পর্কের কথা বলছি। ময়মনসিংহ বাইপাস রোড, যেটি বাইপাস রোডটি দিয়ে প্রতিনিয়ত উৎসব ছাড়াই স্বাভাবিকভাবে যানজট লেগে থাকে। এখান থেকে নতুন করে বিভাগীয় সড়ক পরিকল্পনা হলে পরে এদিক থেকে যে যাতায়াতের ব্যবস্থাটি হবে এটি অসহনীয় যানজটে পরিণত হবে। এই সড়কটি আরও উন্নয়ন করে আরও ব্যাপক কিছু করা যায় কিনা দেখুন। মাননীয় মন্ত্রী, মাননীয় সংসদ সদস্যবৃন্দ,
আমার কথাটি থেকে বলে শেষ করতে চাই যে ময়মনসিংহ একটি বিভাগীয় শহর মেগা প্রকল্প। এই মেগা প্রকল্পের কাজ শুরু হয়েছে। আমরা মেগা প্রকল্পটি চাই। এইটার পক্ষে কথাটা বলতে পারবো দুর্ভাগ্য মাননীয় প্রধানমন্ত্রী যে উপহার 30 সালের যে বিমানবন্দর এবং বিভাগীয় শহর প্রকল্প এটি আমরা করতে দেই। কারণ আমরা এলাকার লোকজন সমবেত হয়ে বলেছি জীবন দিব তো জমি দিব না। এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী উপহার আমরা এখানে বাস্তবায়ন করতে দেইনি। আপনাদের মাধ্যমে অনুরোধ করছি দয়া করে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এটিকে পুনরাবিবেচনা আনা যায় কিনা এবং বিভাগীয় শহর প্রকল্পের কাজ দৃশ্যমান করে শুরু করা যায় কিনা এই প্রস্তাবটি রেখে মানুষের সার্বিক উন্নয়নে আবার আপনাদের একটি সুপরিকল্পিত 5 বছরের পরিকল্পনা দৃশ্যমান আজকের এই সভায় উপস্থাপন করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং বিজয় কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা কথা স্পেসিফিক ছোট ছোট করে বলবো, বেশি না, কারণ আমাদের অনেকেই আছে। সুতরাং ছোট ছোট পয়েন্ট করে বললে অনেকগুলো বিষয় একটার সমস্যা সফল সমাধান করা সম্ভব নয়, বাট আমাদের দরকার সম্মিলিত পরিকল্পনা। সুতরাং সেই বিষয়ে আমরা ছোট ছোট কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি এবং অল্প সময় একই কথা পুনরাবৃত্তি যাতে না হয় আমরা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান মহোদয়, বোর্ডের মহর্ষি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়কে আমি ইমরান সাহেব মমতায় চেয়ারম্যান ময়মনসিংহ শিক্ষা বোর্ড। আমাদের ময়মনসিংহের কৃতি সন্তান মাননীয় মন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয় আমাকে ময়মনসিংহ আগামী আন্তরিক অভিনন্দন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পক্ষ থেকে। আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ময়মনসিংহ জেলার বিভিন্ন আমাদের সম্মানিত সংসদ সদস্য যারা এখানে উপস্থিত আছেন সিটি কর্পোরেশন আমাদের মেয়র মহোদয়, জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় এবং জেলা পরিষদের মহোদয় এবং সুদীবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাকে কথা সুযোগ করে দেওয়ার জন্য। আমরা জানি ময়মনসিংহ একটি শিক্ষানগরী হিসেবে পরিচিত এবং 2018 সালে ময়মনসিংহ এই জেলা 4টি জেলার নেত্রকোনা, শেরপুর, জামালপুর এবং মহকুমা সদরের এই 4টি জেলা নিয়ে শিক্ষা বোর্ড গঠিত হয়েছে। শিক্ষা বোর্ড পরিচালনার জন্য যে জনবল কাঠামো এবং যে অবকাঠামো দরকার সেটি এখন আমাদের গড়ে উঠেছে। মাত্র 35 জন কর্মকর্তা কর্মচারী নিয়ে আমাদের এই বোর্ড পরিচালিত হচ্ছে। কিন্তু আমরা 9টি পরীক্ষা সম্পন্ন করেছি কৃতিত্বের সাথে। আগামী 30 তারিখ 2024 সালে এসএসসি পরীক্ষার প্রস্তুতি আমাদের সম্পন্ন। জেলা প্রশাসন এবং জেলা পুলিশ সুপার মহোদয়ের সহযোগিতা আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন। আমার একটু অনুরোধ আছে আমার মাননীয় মন্ত্রীর প্রতি যে আমাদের যে বিভাগীয় শহর হচ্ছে সেই বিভাগীয় শহরে আমাদের যে শিক্ষা বোর্ডের জন্য অবকাঠামো তৈরি করার জন্য আমাদের জমি বরাদ্দ আছে কিনা সেটি আমরা এখনো জানি না। আর নতুন বোর্ড হিসাবে জমি ক্রয় করে বোর্ড স্থাপন করা এবং প্রার্থিত অর্থাৎ প্রত্যাশিত জায়গায় যে পরিমাণ বিনিয়োগ করতে হবে সেই বিনিয়োগ করা বোর্ডের জন্য কঠিন। এই জন্য আমরা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে হচ্ছে যে আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বোর্ডের জন্য জায়গা অথবা অবকাঠামো নির্মাণ করার জন্য কোনো পরিকল্পনা বা কোনো বরাদ্দ করার কোনো পরিকল্পনা আছে কিনা। আর সেই সাথে আমি আমার 78,155 জন পরীক্ষার্থী এবছর পরীক্ষা অংশগ্রহণ করবে। সেই পরীক্ষার্থীদের সবার কাছে দেওয়া আছে যাতে আমরা এই সুষ্ঠুভাবে পরীক্ষাটা গ্রহণ করে সরকারের ভারপ্রাপ্ত থেকে অর্জন করতে পারি সেই প্রত্যাশা থেকে আগামী দিনে আমরা যে 2021 সালে যে আমরা প্ল্যান আমরা শুনলাম আমাদের মাননীয় মন্ত্রীর কাছে সেই কাজে আমরা সবাই সহযোগিতা করবো আন্তরিকভাবে যাতে আমরা 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ উন্নত হতে পারি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ আমাদের চেয়ারম্যান মহোদয়কে। আমি সামনের সাইডে যারা বসেছেন অনুরোধ করবো আমাদের চেয়ারম্যান মহোদয়কে একটু সামনের সাইডে এসে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মহোদয় মনে আছেন, আমি একটু অনুরোধ করবো আমাদের এই পাশে এসে একটু বসার সুযোগ করে দিলেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম সাইদুর রহমান, লেখক ও কলামিস্ট। আমার বাড়ি নান্দায়। আমি কৃষকের সন্তান। ময়মনসিংহ বিভাগটা একসময় ছিল সোনালী আখের জন্য বিখ্যাত।
সেটা আজকে শুধু অতীত হয়ে গেছে। এখন কৃষি প্রধান দেশ, ধান নির্ভরশীল। আমাদের ময়মনসিংহে ধানের প্রচুর উৎপাদন হয়। আমরা দেখেছি গত অতি প্লাবনে আমাদের ময়মনসিংহ জেলা প্রচুর ধানের ক্ষয়ক্ষতি হয়েছে। এটা আমি মনে করি একটা বড় ধরনের কারণ আমাদের ময়মনসিংহ জেলা বিভিন্ন নদী নালা খাল বিল বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের দখল করে নিচ্ছে, কেউ ভরাট করে ফেলেছে, অথবা এই নদী নালাগুলো খোঁজা হচ্ছে না। যার ফলে আমাদের এই ময়মনসিংহ জেলা মানুষের অতি বৃষ্টিতে অল্প পানিতে আমাদের প্রচুর ধানের ক্ষয়ক্ষতি হচ্ছে। তা আমার আজকে প্রস্তাবনা থাকলো যে ময়মনসিংহ জেলার যে নদী খালগুলো আছে সেগুলোকে দখলমুক্ত এবং পূর্ণ ফলনের কোনো পরিকল্পনা আছে নাকি। ধন্যবাদ জানাচ্ছি সুধী সমাজকে এবং আমাদের ময়মনসিংহ জেলার গর্বিত সন্তান মাননীয় পরিকল্পনা মহোদয়কে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের যারা নামদার আছেন তারা তো স্যারকে সবসময় পান, বাট আমরা যারা জেলা পর্যায়ে মেম্বার আছে তারা হয়তো স্যারকে আমরা সবসময় পাবো না। এই জন্য নান্দালের জনগণ নান্দালে যাচ্ছে তাদের মধ্যে আমাদের শ্রদ্ধা কিন্তু কথা আমরা পরও বলতে পারবো। আমরা এরপর আচ্ছা এরপর আমাদের আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি আমি ডাক্তার মোহাম্মদ জাকির ইসলাম, উপপরিচালক ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে মাননীয় মন্ত্রী পরিবহন মন্ত্রণালয় উনি এসেছেন এবং ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার মাননীয় সংসদ সদস্যগণ, মাননীয় মেয়র এবং হচ্ছে আমাদের জনপ্রতিনিধি। অ্যাড্রেসিংয়ের দরকার আপনি বলেন, শুধু প্রধানমন্ত্রীকে মতো বিশেষ কিন্তু বললেই আমি মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের বিভাগীয় পর্যায়ে যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, আপনি জানেন যে এই হাসপাতাল ময়মনসিংহ বিভাগের জেলাগুলি ছাড়াও রংপুর এবং সিলেটের অনেক জেলা থেকে প্রচুর রোগী আসে এবং এই হাসপাতালটা আমাদের 1000 শয্যা বিশিষ্ট, কিন্তু আমাদের প্রতিনিয়ত 4000 রোগী আমাদের ভর্তি থাকে। তো এই অবস্থায় এই হাসপাতালে আমরা যে বিশেষায়িত সেবা দিচ্ছি, 36টি ওয়ার্ড এবং হচ্ছে আপনার 24টি বিভাগ নিয়ে হাসপাতাল পরিচালিত হচ্ছে। তো এখানে একটা ডিস্ট্রিক্ট হসপিটাল নেই, এই জন্য এখানে আমাদের যে রোগী যে লোড, এই রোগীর লোড আসলে আমাদের বহন করা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের বিনীত জেলাবাসীর পক্ষ থেকে বিনীত অনুরোধ যে এরকম একটা হাসপাতাল আমাদের আরেকটা জায়গা আমাদের নতুন করে দেওয়ার জন্য মন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে বিদ্যমান যে জায়গায় আমাদের কোনো ব্যবস্থাপনা নেই যে একটা বিল্ডিং করার জন্য, তাহলে আমাদের হলো আলাদা কোনো জায়গায় এই একটা ইউনিট 2 করার পরিকল্পনা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় করতে হবে। পাশাপাশি যে আমাদের যে উন্নয়নমূলক কাজ চলতেছে, আমাদের একটা 17তলা বিল্ডিং হচ্ছে, সেটা এখানে ক্যান্সার সেবা, ডায়ালিসিস সেবা এবং হচ্ছে এনজিও গ্রাম সেবা চলবে, সেটা আমাদের কাজ চলমান, এবং একটা ডায়াগনস্টিক বিল্ডিং আমাদের কাজ চলমান এবং বার্ন ইউনিটের কাজ আমাদের চলমান। তো আমাদের এখন যেটা হচ্ছে যে একটা ডিস্ট্রিক্ট হসপিটাল এবং এই ময়মনসিংহ হাসপাতাল যেই জায়গার মধ্যে আছে, এরকম একটা আমাদের নতুন আর একটা হাসপাতাল তৈরি করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জেলাবাসীর পক্ষ থেকে। ধন্যবাদ। ধন্যবাদ। মূল বক্তব্য পেয়ে গেছি। আমাদের আরও অনেকের কথা শুনতে হবে। আমাদের এমপি মহোদয় কয়েকজন হয়তো একের মধ্যে চলে যাবে, কারণ সংসদ আছে, অনেকের বক্তব্য আছে। আসসালামু আলাইকুম। আমি হাসনাত জামান সবুজ, সদস্য ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ, সাধারণ সম্পাদক রামদায় কল্যাণ সমিতি। আজকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ময়মনসিংহে আগমন করেছেন, তার জন্য আমরা বিশেষভাবে আনন্দিত পুলকিত। স্যারের কাছে আমার 2টি প্রস্তাব রয়েছে, আমি সরাসরি প্রস্তাবে যাচ্ছি। স্যার, আপনি জানেন যে এই ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলা, এটি হচ্ছে শিক্ষা এবং সংস্কৃতির ময়মনসিংহ জেলাকে ব্র্যান্ডিং করা হয়। তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক পল্লী রয়েছে, অথচ সারা বাংলাদেশের মধ্যে এই যে ময়মনসিংহ জেলা, সেখানে দীর্ঘদিন যাবৎ আমাদের দাবি ছিল যে সংস্কৃতি কর্মীদের একটি সাংস্কৃতিক পল্লী হবে। স্যারের কাছে প্রস্তাব রয়েছে এই সাংস্কৃতিক পল্লীটি আমাদের এই 5 বছরের মধ্যে বা অচিরেই এই সাংস্কৃতিক পল্লী করা সম্ভব কিনা।
আরেকটি ব্র্যান্ডিং করা হয়েছে যে শিক্ষা শহর শিক্ষার জেলা ময়মনসিংহ। তো আপনারা জানেন যে কৃষি বিশ্ববিদ্যালয় একটি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সাংস্কৃতিক একটি বিশ্ববিদ্যালয় রয়েছে, অথচ এই শিক্ষানগরীতে একটি জেনারেল বিশ্ববিদ্যালয় নেই। আমাদের এই ময়মনসিংহ জেলায় একটি বিশ্ববিদ্যালয় পরিপূর্ণ একটি বিশ্ববিদ্যালয় এই 5 বছরের পরিকল্পনায় রয়েছে কিনা সেটাও আমাদের একটা প্রস্তাব রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই ঢাকা থেকে যে ময়মনসিংহ, সেই ময়মনসিংহ যে হাইওয়ে রুটটি রয়েছে সেটিকে 10 লেনে উন্নীত করার অচিরেই এটা মানে প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে কিনা সেটা আমার স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আরেকটি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা জানেন যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় বিভিন্নভাবে যানজট নিরসনের চেষ্টা তিনি দীর্ঘদিন যাবৎ করছেন, তারপরেও আপনারা জানেন যে এই জেলায় এই শহরে যানজট রয়েছে। আমার প্রশ্ন হলো যে এই ময়মনসিংহ যে ব্রিজের পাশে যে বাস স্ট্যান্ডটি রয়েছে সেটি হচ্ছে শুনছি আমরা, এটি অচিরেই এখান থেকে স্থানান্তর করা হবে কিনা, এটা একটা প্রস্তাব। আরেকটা হচ্ছে যে শহরের মধ্যে ধন্যবাদ। ফুলপুরের মেয়র সাহেব আমি খুব চেষ্টা করছেন, অল্প কথাই বলবেন। আজকে ময়মনসিংহ জেলা সম্মানিত প্রতিনিধিবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, রাজনীতিক নেতৃবৃন্দ, সকলেই জানেন আমরা পৌরসভা নির্বাচন হয়েছিল 10টি পৌরসভা 2021 সালে 3.5 বছর অতিবাহিত হয়েছে। আমরা কোনো প্রজেক্ট পাইনি, একটি প্রজেক্ট পাইনি। আমরা খুব অবহেলিত। মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাই আসার জন্য, ওনার সাথে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। ওনার রাস্তাঘাট বেরিকালঘাট আমাদের এই অবস্থা হয়েছে যারা আমাদের এলাকা যাওয়ার মতো নয়। আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমরা এলাকা যাইতে পারি না, আমরা পানির একটু বৃষ্টি হইলে রাস্তার মধ্যে পানি। আমরা এই পৌরসভায় আপনি যদি একটু দৃষ্টি দেন আমরা খুব উপকৃত হইব, জনগণ উপকৃত হইব। ধন্যবাদ মহোদয়, ধন্যবাদ। আমাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধারা আছেন, তাদের পক্ষ থেকে যদি বলেন। না, একটি 9 টাউন একটি মাস্টার প্ল্যান করা ছিল। আমরা মন্ত্রীর সাথে 3 গেছিলাম, 4 জন কথাও বলছি। আগে একটা জমা দেওয়া আছে, মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত আমরা একটা ফাইল দিয়েছিল, এটা আমাদের কিছু হয় না। আমি জোর দাবিতে যাচ্ছি আমাদের পৌরসভার দিকে দৃষ্টি দেওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা। আসসালামু আলাইকুম। আজকের বর্ধমান সভা আমার প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছেন গর্ব আমাদের অহংকার মেজর জেনারেল আব্দুল সালাম মহোদয় এবং মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মেয়র মহোদয়, প্রবেশ অতিথিবৃন্দ। আমরা সবাই জানি বাঙালি জাতির অহংকার মহান স্বাধীনতা। এই মহান স্বাধীনতার স্থপতি মহান নায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একটি ইতিহাস রয়েছে এই মুক্তিযুদ্ধে এবং বাংলাদেশের ইতিহাস প্রজন্ম তুলে ধরার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার কর্মী উন্নয়ন মন্ত্রণালয় ইতিমধ্যে একটি সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেক ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধু মুরাল স্থাপন এবং ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের নাম ফলন এবং স্বাধীনতা বাংলাদেশের ইতিহাস সম্বলিত স্মারক স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। এই যে সিদ্ধান্ত মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত যে সিদ্ধান্ত, এগুলো বাস্তবায়িত হবে কবে এবং এই বিষয়ে আমরা মুক্তিযোদ্ধারা থাকতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাহেবকে। সম্মানিত প্রধান অতিথি, একটু পরিচয় দিয়ে তারপরে আমি মোহাম্মদ আব্দুল হামিদ, চেয়ারম্যান উপজেলা পরিষদ ভালোবাদ। সম্মানিত প্রধান অতিথি, জেলা প্রশাসন মহোদয়, এমপি মহোদয়গণ, আমার সহকর্মী উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, মেয়রবৃন্দ, সতী সমাজ, সকলকে আলোঘাট উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। তারপরে বলি
হালুয়াঘাট এবং সীমান্তবর্তী একটা অঞ্চল, আমাদের এখানে 2টি এলসি স্টেশন আছে। ইতিমধ্যে মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয় তিনি কিন্তু পার্লামেন্টে হালুয়াঘাটের জন্য 4 লেন দাবি করেছেন। এতক্ষণে আমি দাবি করি যে হালুয়াঘাট দিয়ে ইমিগ্রেশন পয়েন্টটা যদি আপনি করে দিতেন তাহলে খুব সহজ হতো। রাজধানীর সাথে আমাদের যোগাযোগ কিন্তু খুব সুন্দর। 3 ঘন্টার মধ্যে হালুয়াঘাট এবং রাজধানীর সাথে আমাদের যোগাযোগটা হয়। ভারতে আমাদের এই এলাকার অনেক মানুষ কিন্তু ভারতে যায় চিকিৎসার জন্যে, খুব দ্রুততর সময় আমরা যেতে পারবো। পরিকল্পনা মন্ত্রী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ আমার প্রস্তাবটা বিবেচনা করার জন্য। ধন্যবাদ। আমাদের আমি হাজি মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান, উপজেলা পরিষদ ভালুকা। উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী, মাননীয় জাতীয় সংসদ সদস্যবৃন্দ এবং আমার সহকর্মী উপজেলা চেয়ারম্যানবৃন্দ এবং মেয়রবৃন্দ সহ সুদীজন সকলকে আসসালামু আলাইকুম। কতগুলো কথা আমি বলতে চাই, যে কথাগুলো অনেকদিন ধরে মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। কথাগুলি একটু করতে শিল্পনগরী হিসেবে খ্যাত ভালুকা, আমরা সব শিল্পনগরী হিসেবে খ্যাত আমাদের ভালুকা থেকে মাননীয় মন্ত্রী মহোদয় সব থেকে রাজস্ব দেওয়া হয়, কিন্তু আমাদের ভালুকা রাস্তাঘাট সব থেকে অবহেলিত। কাজে আমি চাই এবং ভালুকা রাস্তাঘাটগুলি সব থেকে বেশি সুন্দর করে দেওয়া হোক। আমি চাই আমাদের ভালুকা শিল্প বর্জ্যে আমাদের নদীগুলি দূষণ হয়ে যাচ্ছে, সেজন্য আমাদের একটি সমন্বিত ইটিভি দরকার। প্রত্যেক ফ্যাক্টরি ইটিভি করা বাধ্যতামূলক, কিন্তু তারা করে ইটিভিগুলো তারা ঠিক মতো চালায় না। কিন্তু যদি সমন্বিত ইটিভির মাধ্যমে প্রত্যেকের পানি এক জায়গায় এনে সেখান থেকে সরকারিভাবে পানিগুলি শোধন করে নদীতে ছাড়া হয়, তাহলে আর নদী দূষণ হবে না এবং বাংলাদেশের পরিবেশ দূষণ হবে না। আরেকটি কথা বলতে চাই, মাননীয় মন্ত্রী মহোদয় ময়মনসিংহ শহর ময়মনসিংহ জেলায় যখন ঢুকে তখন দেখবেন ডিস্ট্রিক্টের লোক ঢুকতে দেখে ময়লার বাগান, সেই ময়লার বাগান থেকে মনে করে ময়মনসিংহের মানুষ বড় বড় এবং অশিক্ষিত, কিন্তু আমরা সেই ময়লার বাগানকে একটি স্থানে কিংবা একটি সুন্দর একটি রূপ দিতে চাই। এটা আমার মাননীয় জাতীয় সংসদ সদস্য সংসদ উত্থাপন করেছেন, কিন্তু সেটার কোনো টাকা এখনো বরাদ্দ হয়নি কিংবা এখনো কাজ শুরু হয়নি। আমি চাই অতি দ্রুত এই সমস্যা থেকে জনগণকে মুক্তি দেওয়ার জন্য। আরও ধন্যবাদ। ধন্যবাদ। সময় মন্ত্রী মহোদয় আরও যাবো এবং কথা বলবো। এইভাবে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আমি বাবুল হোসেন। আমি একটু কথা বলে দিচ্ছি মাঝখানে, তাহলে আপনাদের কথা বলতে সুবিধা হবে। মনে একটা ভুল ধারণা বিরাজমান আছে যে আমার কাছে একটা কিছু বললে আমি সেটা করে দিতে পারি, তা কিন্তু না। প্রত্যেকটা বিষয়ের একটা ধারা আছে, সরকারি পদ্ধতি আছে, নিয়ম কারণ আছে, মেনে চলতে হবে। আমার কাছে যা বললেন আমি শুনলাম, আমি এগুলো নোট করে রাখলাম, কিন্তু এইগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে আমার কাছে আসতে হবে। আমি কিন্তু নিজে এগুলো পরিকল্পনা গ্রহণ করতে পারি না। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এগুলো আমার কাছে আসতে হবে, যে আমার প্রকল্প পাতায় তাদের নাম যেন উঠে, সেইটা আমার কাজ আমি নাম উঠিয়ে দেব। তার উপরে প্রজেক্ট পেপার তৈরি হবে, ডেভেলপমেন্ট প্রজেক্ট পেপার, ডিপিপি পৌরসভা ছিল, সেই ডিপিপি তৈরি হবে। এই ডিপিপিতে যখন আমার কাছে আসবে তখন আমি এটা দ্রুত পাস করার চেষ্টা করব। তারপরে সেটা অর্থ বরাদ্দটা আমি দেব এবং এটা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে পাস করার চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাহী কমিটির চেয়ারম্যান, তিনি চেয়ারপারসন, তিনি যেটা বলেন সেই আপনাদের কাছে উত্থাপন করেন। এখানে মাননীয় সংসদ সদস্যদের বিশেষ ভূমিকা আছে, জনপ্রতিনিধিদের বিশেষ করে মাননীয় সংসদ সদস্য
এবং মাননীয় কর্পোরেশন মেয়র সাহেব, সিটি কর্পোরেশন মেয়র, তাদের বিশেষ ভূমিকা আছে। তারা কিন্তু এই সমস্ত প্রকল্প, তাদের এলাকার প্রকল্পগুলো নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দিতে হবে, বলতে হবে যেগুলো আপনারা আমাদের পক্ষ থেকে পাঠান। তারা হয়তো বলতে পারে যে এটা আমরা কেন পাঠাবো, হয়তো মন্ত্রণালয়কে দেবে না, পরিকল্পনা মন্ত্রণালয়কে দেবে না, এভাবে পাঠাবে। তখন তারা বলবেন যে না, আমরা কথা বলেছি পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে, তারা নীতিগতভাবে এগ্রি করেছে, রাজি আছে, আপনারা এই কাগজটা পাঠান। কাগজটা পাঠালে আমার কাজ শুরু হবে। আমি তখন নিজেকে কাগজ গ্রহণ করে তাদেরকে বলবো আপনি পরিকল্পনা সাবমিট করেন, ডিপিপি যেটা প্রজেক্ট পেপার আপনি সাবমিট করেন। প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে বলে হবে না, কিন্তু বিস্তারিত আছে, রাস্তা মা বাচ্চা মাটির জন্য অনেক কিছু জড়িত আছে, সবে প্রথম এটার একটু কাজ করতে হবে, প্রজেক্ট পেপার হবে। প্রজেক্ট পেপারটা পাস করার দায়িত্ব আমাদের, পাস করার দেওয়ার পরে সেটা যখন কমিটিতে যাবে, একনেক বলে কি এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, একনেক কমিটিতে গেলে সেখানে চেয়ারপারসন আমরাও উপস্থাপন করবো, আমাদের প্রজেক্টের সময় আমরা উপস্থাপন করবো, তখন মাননীয় অনুমতি দেবেন, সাথে সাথে এটা আমাদের চলে যাবে কাজ করবে। তো আমি ইতিমধ্যেই আপনাদের এমপি সাহেব আমার সাথে কথা বলেছেন, আমি তাদেরকে কথা দিয়েছি অতীতের সাধারণ মানুষের প্রথমার্ধে নয়ামুখী একে অবশ্যই তাদের সাথে আমি বলবো, তারা যেন ইতিমধ্যেই তাদের নিজ নিজ এলাকার যে সমস্ত কাজ, গুরুত্বপূর্ণ কাজ, সেগুলো যেন তৈরি করে নিয়ে আসেন। আসলে সেগুলো আমরা একটা মৌখিক অনুমোদন দেব, সেটা যাবে মন্ত্রণালয় আপত্তি করবে না, কারণ মন্ত্রণালয়ের সমস্যা হলো যে আমরা পাঠালে এটা কি অনুমোদন হবে, সেই গ্যারান্টিতে আমি দিতে পারি যে অনুমোদন করতে হবে। সুতরাং আপনারা যাই চান, যাই বলতে চাচ্ছেন, এই অনেক পয়েন্ট আছে, দেখলাম অনেকে অনেক কথা বলছেন, এটা যেটাকে বাছাই করা বলে, শিফটিং বলে, আলাদা করা, সেটা শহরে করলে ভালো গুরুত্ব বুঝিয়ে তাড়াতাড়ি করেন, তারা সেটা করে সেই জায়গায় তাদের জন্য, কারণ প্রত্যেকটা রাস্তার আইডি আছে, আইডি থাকতে হবে, মাপজুপ থাকতে হবে, ইঞ্জিনিয়ার জড়িত হবে, পিএল সাহেব জড়িত হবে, মাটি কাটার ব্যাপার আছে। একটা রাস্তা মাটি কাটাই নাই, তার যদি আমরা সাথে সাথে পাকা করার জন্য বলি যে এটা অনেক খরচ বেশি হয়ে যাবে, এটা কেউ গ্রহণ করবে না, মাটি কাটার কাজগুলো ওনারা করতে পারেন। উপজেলা চেয়ারম্যানের সাথে পরিষদের সাথে ওনারা মাটি কাটার কাজটা করে দিলেন, দিয়ে পাকা করার জন্য পাঠালেন মন্ত্রণালয়ের মাধ্যমে আমার কাছে আসবে, আমরা সেটা করব। আপনাদের যে প্রজেক্ট আমার কাছে আসবে সেইটার আমি গ্যারান্টি দিচ্ছি, আমি পাস করে দেব, অর্থ যত অর্থ লাগে যে গভর্নমেন্ট নিয়ে দেবো, কিন্তু কাজ তো আপনাদের করতে হবে, আমি তো করতে পারবো না। এই তৈরি করে আমার কাজ না, আমার সময় হলে আমি করতেও পারবো না। আমার নিজের এলাকার জন্য আমি পারছি না, আমার নান্দাইল উপজেলা আপনারা জানেন, সেখানেও যে কাজ কিছুই কাজটা হয় না, সেই কাজগুলোকে গোছানোর জন্য আমি পরিষদের দায়িত্ব দিয়ে তারা করছে, এইভাবে আমার কাছে আসবে, আসলে মানুষের ভিতরে ঢুকে গেছে, একসাথে পাস করে আসবে, যেমন তো এই চিন্তা করে আপনারা বলেন। আর কিছু আছে প্রজেক্ট আমি সরাসরি দিতে পারি, এরকম কিছু প্রজেক্ট আছে, যেমন এই আমি এখানে এসেই প্রথম বলি যে আপনারা যা বলছেন আমি কিন্তু শুনতে পাচ্ছি না ভালো, কারণ এই মাইকের আওয়াজ আমার কানের সাথে শ্যুট করে না, আমি কথা বুঝি না, ভালো করে শুনতে পারি না, বুঝতে পারছি না, তাই আমি তাদেরকে জিজ্ঞেস করে নিচ্ছি। এইটা পরিবর্তন করতে হবে, আমি অনুরোধ জানাবো যে তিনি যেন অচিরে একটা প্রজেক্ট তৈরি করে নিয়ে আসেন, পাস করায় বইটা, যাতে প্রথম শ্রেণীর অডিও ভিডিও হতো, এগুলো হতো, মাইক সুন্দর হবে, পরিষ্কার সাউন্ড হবে, এবং ওই যে আপনার পর্দা সব থাকবে, ভিডিও রেকর্ডিং সব থাকবে। এটা উন্নত মানের একটা অডিটোরিয়াম রূপান্তর করার জন্য, যার নামে এটা করার জন্য তিনি আমাদের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, আপনার সবাই তাকে চিনেন, অ্যাডভোকেট, তো তার নামে করা হয়েছে। এটা যদি আপনার নিয়ে আসেন, এখনই নিয়ে আসেন, আমি এটা দেখি যে তাড়াতাড়ি করে আমি ঢোকানোর চেষ্টা করবো, কারণ একটা বর্ষার জায়গা হতে হবে, কারণ আপনাদের সাথে বসলাম, কথাই বুঝতে পারছি না, তাদের সাথে লাভ নেই আমার কোনো, আপনাদের লাভ হচ্ছে না, আমি কিছু বুঝতে পারছি, কিছু বুঝতে পারছি না, কারণ এটাতে অনেক প্রতিদ্বন্দ্বী হয়। আর মাইক সিস্টেমটা চলছে খারাপ, এগুলি গানের মাইকটা কিন্তু কথা বলা যায় না, কথার একটা মাইক হয়, তো এটার জন্য এইগুলো দরকার আছে বলে আমি মনে করি। এটা আমি
আমি ওনাকে অনুরোধ জানাই গেলাম, উনি তাড়াতাড়ি নিয়ে আসুন, তাড়াতাড়ি করে দিলে বেশি করার জন্য আমার ক্ষমতায় আসেন নিয়ে আসতে। বাকি যেহেতু যা বললাম সেগুলো আপনারা চেষ্টা করে আপনাদের এমপি সাহেবদেরকে আপনাদেরকে দৌড়াইতে হবে, তাদেরকে দৌড়াইতে হবে, চালাইতে হবে। এমপি সাহেবের আগে বসে থাকলে হবে না, এনে এলাকায় যাইতে হবে, রাস্তাঘাটে না হাঁটতে হবে না, সামনের সঙ্গে হাঁটতে হবে। আমি নিজে এমপি, বহু বছর আমি 28 বছর আছি, আমার উপজেলায় কোনো রাস্তা বাকি নেই মায় হাঁটার, এখন আমি হাঁটতে পারি কখনো কোনো। তো সেটা করতে হবে। রাস্তাগুলি আপনারা দেখেন, ব্রিজগুলি দেখেন, ব্রিজ দেওয়ার আগে আমি অনুরোধ জানাবো, ব্রিজ অনুমোদন নেওয়ার আগে ব্রিজের অ্যাপ্রোচ আছে কিনা আগে দেখে আমাকে বলবেন, রাস্তা আছে কিনা। কারণ অনেক সময় দেখা গেছে রাস্তা নিয়ে ব্রিজ হয়ে গেছে, তো ব্রিজটা যুক্ত আছে শুনে কিছুকাল টাকা করে ব্রিজ ভেঙে গেছে, এরকম অনেক ঘটনা আছে। তো সেই জন্যই থরলি দেখতে হবে, পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা হবে। কারণ আমি ধরতে পারি, যেহেতু আমি এই তৃণমূলেই রাজনীতি করি, 28 বছর যাবৎ আমি এই উপজেলায় এই পদে আমি আছি রাজনীতির জন্য। তো আমি এই জিনিসটা বুঝি ভালো করে। প্রয়োজনে আমি আপনাদের এলাকায় যাবো, ভালো করে বিষয় বলেন তার এলাকায় যেতে, আমি যাবো এলাকায় গিয়ে আমাকে দেখাবেন আপনার রাস্তা, আপনার সময় পারি, হয়তো আর কিছুকাল পরে আমি কিছুটা সময় পাবো, তখন আপনাদের এলাকায় আমাকে দেখাবেন, তাহলে জিনিসটা সহজে আমরা শেষ করতে পারবো। এটা নিশ্চিত করলেই হয়ে যাবে। এই গরিপুরের বিষয়ে আমাকে বলেছেন, আর শান্ত তোমার লাগাই আছে প্রত্যেক দিনই বলে। তো এগুলো আমরা আমি মনে হয় আমরা অনেক কথাবার্তা বলে ধন্যবাদ। এরপর যে অনুরোধ জানাচ্ছি আমাদের ক্লাবের আমাদের সিনিয়র সম্পাদক মহোদয় ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই জেলা প্রশাসক মহোদয়কে যে এরকম একটি আয়োজন করেছেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন, যাতে এখানে কী কী সম্ভাবনা আছে সেগুলো তুলে ধরা যায়। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে আমাদের এই প্রথম ময়মনসিংহের মানুষ একজন পরিকল্পনা মন্ত্রী পেয়েছেন। আমরা পরিকল্পনা করে উনি নিজেও আজকে এই সভা আশ্বস্ত করেছেন। মাননীয় এমপি মহোদয়রা যে সমস্ত প্রকল্প দিবেন আমরা সবাই জেনেছি, সব উনি পাস করে দিবেন, এটি একটি অত্যন্ত আশার কথা। আমি বলবো যে এইখানে আজকের এই সভা মাননীয় সকল সংসদ সদস্যবৃন্দ উপস্থিত আছেন। আপনারা জানেন এখানে স্বাস্থ্য বিভাগের ময়মনসিংহ মেডিকেলের উপপরিচালক বলেছেন যে ময়মনসিংহ মেডিকেল 1000 শয্যার 3000-এর বেশি রোগী থাকে এবং আরও 3 গুণ আত্মীয় স্বজন প্রত্যেক রোগীর সঙ্গে উপস্থিত থাকে। যেহেতু এই ময়মনসিংহ বিভাগের রোগী ছাড়াও উত্তরবঙ্গ, সুনামগঞ্জ, গাজীপুর, নরসিংদী থেকে রোগী এই হাসপাতালে আসে, কাজে আজকে একটি বড় সুযোগ। এখানে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন এবং সকল সংসদ সদস্যবৃন্দ আছেন। আপনারা পারেন এই সমস্যাটি যদি অন্তত একদিনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আপনারা আনতে পারেন, মানুষ এই অঞ্চলের মানুষ এই স্বাস্থ্যসেবায় আজকে যে সমস্যা সংকটে ভুগছে এটি থেকে তারা পরিত্রাণ পাবে। আমরা মাননীয় মন্ত্রী মহোদয় এবং সকল সংসদ সদস্যবৃন্দের আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আপাতত যেহেতু 1000 শয্যায় উন্নীত করা হয়েছে, কিন্তু রূপবল কিন্তু সেই 500-700 শয্যার আছে। এইখানে একটু উদ্যোগ নিলে এই সমস্যাটি সমাধান হতে পারে। কিছু কর্মচারী, কিছু ডাক্তার নিয়োগ দিলে, যদি অন্যান্য বরাদ্দ যদি দেওয়া যায়, তাহলে এটি একটি ভালোভাবে চলবে এবং মানুষ সেই প্রত্যাশিত সেবাটি পাবে। আরেকটি বিষয়ে প্রস্তাব রাখতে চাই যে অনেকে বলেছেন ঢাকা ময়মনসিংহ রেল লাইন, এটা দীর্ঘদিন ধরেই আমরা শুনি যে ডাবল রেল লাইন হবে, আরও ট্রেন চালু হবে। এটির উদ্যোগ আপনারা নিতে পারেন, কারণ আমরা অনেকেই আমাদের পার্শ্ববর্তী জেলার উদাহরণ দেন। আমরা মনে করি যে আমাদের পরিকল্পনা মন্ত্রী আছেন, আমাদের সকল সংসদ সদস্যবৃন্দ আছেন, আপনারা যদি একজোট হয়ে যদি ঢাকা ময়মনসিংহ রেল লাইনকে আরও অতিরিক্ত ট্রেন এবং ডাবল রেল লাইন চালু করা যায়, আজকে যে এখানে ভোগান্তি হচ্ছে, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে যে দুর্ঘটনা হচ্ছে, এটি অনেকাংশে মানুষের সেই যে সুবিধা, সেই ঢাকা যাতায়াতের সুবিধাটি সেই মানুষ ভোগ করবে। যানজটের কথা অনেকেই বলেছেন, আমি শুধু বলবো যে এই যানজট সমস্যাটা ময়মনসিংহের বেতনে যে রেল লাইনটি রয়েছে সেটি যদি ওভারপাস করে দেওয়া যায়, উপরে উঠে দেওয়া যায়, তাহলে নিচে যেমন অন্যান্য যানবাহন চলবে এবং উপর দিয়ে ট্রেন চলাচল করতে পারবে। তো অনেকেই অনেক কথাই বলবেন, আমি আপনাদের এই যে আজকে এতগুলো সংসদ সদস্য এখানে উপস্থিত আছেন, আমি শুধু বলবো মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আপনারা একজোট হয়ে কাজ করেন। আমরা এই ময়মনসিংহের মানুষের
অনেক প্রত্যাশা পূরণ হবে। ধন্যবাদ সবাইকে। সংক্ষিপ্ত আমার শুরুতে আপনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে দীর্ঘ 6 মাস ধরে হলেও আমাদের মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন। মন্ত্রী মহোদয় আমাদের বৃহত্তর ময়মনসিংহের অর্থাৎ ময়মনসিংহ জেলার বাসিন্দাদের সাথে মত বিনিময় করছেন। সাংবাদিকদের পক্ষ থেকে মন্ত্রী মহোদয় আপনাকে কৃতজ্ঞতার শুভেচ্ছা যে দীর্ঘ সময় পরে হলেও আপনি আমাদের সাথে ডেকেছেন, আপনার চেহারা আমরা দেখতে পেরেছি। আসলে আমাদের জন উদ্যোগের পক্ষ থেকে একটি আপনাকে চিরকুট দেওয়া হয়েছে, মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে একটি চিঠি দেওয়া হয়েছে, একটি 21 দফা দাবি সম্বলিত ময়মনসিংহের সার্বিক চিত্র। আমার মনে হয় সেটি থেকে আপনি বেছে বেছে আপনি যে যে দপ্তর আছে, যে যে এলাকার এমপি মহোদয় আছে তাদেরকে নক করতে পারেন। আর আসলে এনে আমাদের 11টি আসলে সংসদ সদস্য মহোদয়গণ আছেন। আপনারাই জানেন যে আসলে আপনাদের এলাকার কি উন্নয়ন অগ্রাধিকার দিতে সম্ভব। আমি শুধু একটু বলতে চাই যে আসলে ময়মনসিংহের মানুষ দুর্ভাগা, হতাশাগ্রস্ত। এমপি আসে, মন্ত্রী আসে যায়, ময়মনসিংহের উন্নয়ন কিন্তু আসলে মন্ত্রী মহোদয় কিছুই হয় না। আমরা জামালপুরের দিকে যদি তাকাই মনে হয় যে মিনি মালয়েশিয়া। তাহলে ময়মনসিংহে এত জাতীয় নেতৃত্ব থাকার পরেও ময়মনসিংহের পাশে কিন্তু হতাশ, কিছুই হচ্ছে না। আর ক্ষমতা স্যার চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। আপনি চেয়ারে আজকে আছেন, হয়তো সৃষ্টিকর্তা আপনাকে যতদিন বেঁচে থাকবে সেই চেয়ারে থাকবেন আপনি, সেই প্রত্যাশা আমরা সাংবাদিক সমাজ ময়মনসিংহবাসী করি। আপনার যেহেতু ক্ষমতা আছে, আপনার যেহেতু সুযোগ আছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে আপনি নিজে নক করে একটা কিছু করবেন। ময়মনসিংহবাসীর উন্নয়নের জন্য আপনার সক্রিয় ভূমিকা থাকবে, ময়মনসিংহবাসী আপনাকে স্মরণে রাখবে সারা জীবন। আর একটি কথা বলতে চাই, ময়মনসিংহে আসলে শিক্ষা সংস্কৃতির নগরী ব্র্যান্ডিং। আমার অনেক বন্ধুরা বলেছে যে সংস্কৃতি পল্লী নেই, ময়মনসিংহের যে শিক্ষার যে শিক্ষা বোর্ডের একটি নিজস্ব ভবন নেই। আরেকটি বিষয় যে ময়মনসিংহে ঢোকার প্রত্যেকটা বিভাগ এবং প্রত্যেকটা জেলায় ঢোকার যে চিহ্ন থাকে, আমরা যারা টেলিভিশনে কাজ করি বা পত্রিকায় কাজ করি, যে এই হচ্ছে ময়মনসিংহ জেলা, এটি চেনার কিন্তু উপায় নাই। আমার একটি প্রস্তাবনা হচ্ছে যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে দীঘার যে বাইপাসটি আছে, সেখানে যেন ময়মনসিংহ চেনার মতো একটি মনোনয়ন স্থাপন করা হয়, একটি ভাস্কর্য স্থাপন করা হয়, অথবা একটি সুদৃশ্য তোরণ যেন হয় যে যেটিকে দেখে মানুষ চিনবে দেখি ময়মনসিংহ, এক নজরে এক স্ট্রিপে ময়মনসিংহ। যাই হোক, আমি আর কথা না বাড়াই, আমি আবারও স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করছি যা আপনি বলেছেন সকল সংসদ সদস্য মহোদয়গণ আমার কাছে আসলে বা আমাকে জানালে সেটা আমি পাস করে দিব। এবং আপনার এবং স্যার আপনি জানেন যে ময়মনসিংহ এই বহু জনগোষ্ঠীর আমাদের বিনোদনের জন্য একটি কিন্তু পার্ক নেই। ময়মনসিংহের ছাত্র যে পার্কটি আছে মহোদয়ের তত্ত্বাবধানে, সেটি অবশ্য সুন্দর, কিন্তু আমার মনে হয় যে স্যার আরেকটি পার্কের জন্য যদি একটি সুব্যবস্থা করা যায় তাহলে আমার মনে হয় যে আপনাকে ময়মনসিংহের মানুষ, অর্থাৎ বৃহত্তর ময়মনসিংহের মানুষ তথা সারা বাংলাদেশের মানুষ মনে রাখবে যে আপনি কি ময়মনসিংহের জন্য দায়িত্বে থেকে, চেয়ারে থেকে আপনি একটি কিছু করে গেছেন। যাই হোক, আমি আর কথা না বাড়াই, আমাকে সুযোগ দেওয়ার জন্য জেলা পরিষদ মহোদয়কে ধন্যবাদ। এবং আজকে হাউস থেকে স্যার যেসব প্রস্তাব আপনার কাছে সুপারিশমালা এসেছে, আপনি সেটি সুবিবেচনা করে আপনি অবশ্যই ময়মনসিংহের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সবশেষে আপনার সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে, দীর্ঘায়ু কামনা করে এবং সামনের সাথে এবং আমার পাশে যারা আছে সবার দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের সম্পাদক মহোদয়কে। আমি প্রথমে বলেছি যে রাইস ব্রেকিং সেশন আমরা সকলের সাথে একটা প্রথম অবস্থায় মোলাকাত মানে মিলে করে শুরু করলাম যে জার্নিটা, সেই জার্নিটা যেন অব্যাহত থাকে। তো সুতরাং আজকে অনেকের মনে অনেক প্রস্তাব আছে, সেটা আমরাও জানি, অনেকের না বলার অনেক কথা আছে, সেটা আমরা বুঝি, কিন্তু একদিনেই যেন আমরা যেন সব বলে শেষ করে দিই, হয়তো কাজ করতে একটু অসুবিধা হবে। আমরা যেটা দরকার সুষম সমন্বয়, প্রত্যেকের ঐক্যতা, সেই ঐক্যতা থাকে অবশ্যই সবগুলো সমস্যা অবশ্যই সমাধান হবে দিনে যায়। আমরা সেই প্রত্যাশা করছি। আমরা হয়তো আর সুযোগ দিতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি আগেই বলেছি যে আমাদের মাননীয় সংসদ সদস্য আজকে জাতীয় সংসদে ওনাদের বক্তব্য আছে, ফ্লোর আছে, সবাই এখান থেকে যে পরবর্তী সংসদে যোগদান করবে। আমি আর এই পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি, যেটা 3জন সদস্য তাদের ফ্লোর আছে বলে আমি এই পর্যায়ে অনুরোধ জানাচ্ছি আমাদের জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, মাননীয় সংসদ সদস্য ময়মনসিংহ 11, ওনাকে অনুরোধ জানাচ্ছি এই পর্যায়ে কিছু বলার জন্য।